পিলখানা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড এই বিদ্রোহের মধ্য দিয়ে ভারত এক ঢিলে দুই পাখি মেরেছে। একটা ঘটনা ঘটেছিল, এই বড়াই বাড়ির ঘটনার আপনার প্রতিশোধ নেওয়ার জন্যই ভারতীয়রা এই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটিয়েছে। সেই বিদ্রোহের ঘটনার অনেক কিছুই আমরা জানি বা শুনি, তারপরেও মনে হয় যে বহু অজানা তথ্য রয়ে গেছে যেটা জনসমক্ষে আসা উচিত। একটা বিদ্রোহের মতো ঘটনা শুধুমাত্র কয়েকজন সৈনিক করতে পারে না, এবং এর পিছনে যদি রাজনৈতিক মহলের ঊর্ধ্বতন মহলের মানে পরিকল্পনা ষড়যন্ত্র না থাকে। পিলখানা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড তারিক আহমদ সিদ্দিক 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনা ছিল পরিকল্পিত গণহত্যা। এই ঘটনার সঙ্গে কতিপয় সামরিক, বেসামরিক ও রাজনৈতিক দলের নেতা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলেন। এই দুই সাবেক সামরিক কর্মকর্তার জবানিতে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় হত্যাযজ্ঞ চলাকালে এবং এর আগে পরের ঘটনা প্রবাহের পূর্বে পরে নানা ভূমিকায় উঠে এসেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, পদত্যাগী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক 3 জন সেনাপ্রধান মইনু আহমদ, আজিজ আহমেদ ও ইকবাল করিম ভূঁইয়া, বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আকবর হোসেন, সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত বর্তমানে পুলিশের রিমান্ডে থাকা জিয়াউল আহসান, পুলিশের বিশেষ শাখা এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকান্ত সহ অনেকের নাম। এই বিষয়গুলো এখানে বিস্তারিতভাবে লেখা আছে এবং এটা প্রতিবেদন আকারে একটা দৈনিক পত্রিকায় সেটা প্রকাশ হয়েছে। বিডিআর এর বিদ্রোহ যখন হয় 25 তারিখ রাতে, সম্ভবত 25 তারিখ রাতে বা 26 তারিখও হতে পারে, আমি দিগন্ত টেলিভিশন, তখন দিগন্ত টেলিভিশন চালু ছিল, পরবর্তীকালে হেফাজতের ঘটনাকে কেন্দ্র করে এই টেলিভিশন চ্যানেলটি ফ্যাসিস্ট হাসিনা সরকার বন্ধ করে দেয়। সেখানে রাতের বেলা টক শোতে আমি বলেছিলাম যে এই বিদ্রোহের মধ্য দিয়ে ভারত এক ঢিলে দুই পাখি মেরেছে। কিভাবে? বিডিআর কি? বিডিআর হচ্ছে বাংলাদেশের সামরিক প্রতিরক্ষার দিক থেকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এবং যদি কোনো রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ বিগ্রহ হয় তখন দেশ রক্ষার জন্য বিডিআররা ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে আক্রমণকারী বাহিনীকে প্রতিরোধ করবে। আমাদের বিডিআর এর বা পরবর্তীকালে যেটাকে বিজিবি বলা হচ্ছে, এই বাহিনীকে
প্রশিক্ষণ দেয় বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ পাওয়ার ফলে এরা আমাদের যে সামরিক বাহিনী আছে তার কাছাকাছি বা প্রায় একরকম দক্ষতা অর্জন করে, এবং এই দক্ষতার কারণে তারা সীমান্ত প্রহরায় ভারতের বিএসএফ এর চাইতে অনেক বেশি সাহস এবং শক্তি নিয়ে, কুশলতা নিয়ে তাদেরকে মোকাবেলা করে। কারণ ভারতের বিএসএফ সামরিক বাহিনী দ্বারা প্রশিক্ষিত নয়। বিডিআর বিদ্রোহের আগে একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো পদুয়া সিলেটে। সেটা দীর্ঘদিন ধরে ভারতীয়রা দখল করেছিল। এরপর দেখা গেল ওর মধ্য দিয়ে তারা একটা রাস্তা তৈরি করছে। তখন বিডিআর এটার প্রতিবাদ জানায় এবং ভারতীয় বাহিনীকে, বিএসএফকে বাধ্য করে তাদের এই সড়ক নির্মাণের কাজ বন্ধ করতে, সঙ্গে সঙ্গে যে পদুয়া আমাদেরই এক অঞ্চল, আমাদেরই মানে এলাকা, সেটা হাতে গ্রহণ করতে। বিএসএফ এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য আপনার বড়াইবাড়িতে তারা হামলা চালায়। তখন বড়াইবাড়িতে আমাদের যে সীমান্ত আউটপোস্ট ছিল সেখানে খুবই কম সংখ্যক বিডিআর সদস্য ছিল, কিন্তু বিএসএফ বিশাল পরিকল্পনা করে ব্যাপক বিএসএফ এর সমাবেশ ঘটিয়ে রাত ভোর হওয়ার একটু আগে তারা ওখানে আক্রমণ করে এবং তারা বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অনেক দূর পর্যন্ত প্রবেশ করে। সেই সময় বাংলাদেশের একজন কৃষক, সে তার ধান খেতে সেচের পানি দেওয়ার কাজ করছিল। হঠাৎ তার নজরে আসলো যে পোশাক পরা কিছু বিএসএফ তাদের ওই এলাকায় ঢুকে পড়েছে। সে তখন দৌড়ে গিয়ে বিডিআর এর ক্যাম্পে খবরটা দিল এবং বিডিআর সামান্য মুষ্টিমেয় সংখ্যক আপনার সৈনিক নিয়ে বিএসএফকে প্রতিরোধ করল। সেই প্রতিরোধের ফলে বিএসএফ এর বিরাট ক্ষতি হয়। কারো কারো মতে সেই দিন 116 জন বিএসএফ নিহত হয়। সরকারিভাবে স্বীকার করা হয় 16 জনের কথা। কাজেই সেখানে এই বড়াইবাড়িতে বিরাটভাবে পরাজিত হয়েছিল ভারতের বিএসএফ বাহিনী। সেখানে আরেকটা ঘটনা ঘটেছিল। ওই এলাকাটা চরাঞ্চল, রাস্তাঘাট নেই। আমরা পত্রিকায় দেখলাম যে একজন মৃত বিএসএফ সৈনিককে বাসের সঙ্গে বেঁধে ও ঘাড়ে নিয়ে মানে তাকে আনার ব্যবস্থা করা হচ্ছে। এই ছবিটা যখন মিডিয়াতে আসলো তখন ভারত সরকার খুবই অসন্তুষ্ট হল এবং তারা এটা তীব্র প্রতিবাদ করলো যে আমাদের সৈনিককে তোমরা এভাবে অপমান করেছো, মৃত্যুর পরে তাকে এভাবে তোমরা ব্যবহার করেছো। এবং এই বড়াইবাড়ির ঘটনার আপনার প্রতিশোধ নেওয়ার জন্যই ভারতীয়রা এই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটিয়েছে। সেই বিদ্রোহের ঘটনার অনেক কিছুই আমরা জানি বা শুনি, তারপরেও মনে হয় যে বহু অজানা তথ্য রয়ে গেছে যেটা জনসমক্ষে আসা উচিত। একটা বিদ্রোহের মতো ঘটনা
শুধুমাত্র কয়েকজন সৈনিক করতে পারে না, এবং এর পিছনে যদি রাজনৈতিক মহলের, ঊর্ধ্বতন মহলের মানে পরিকল্পনা, ষড়যন্ত্র না থাকে। আমরা খুব ভালো করে জানি তোরাব আলী নামে একজন বিডিআরের সাবেক সৈনিক পরবর্তীকালে তিনি ব্যবসা করতেন, তিনি আওয়ামী লীগের লোক, এবং তার মাধ্যমে একটা যোগাযোগ গড়ে উঠেছিল, এবং তারা এই যে ফজলে নূর তাপস, তারপরে হচ্ছে আপনার এদের সঙ্গে যোগাযোগ করে, মামলা হলো, শত শত বিডিআরের সৈনিককে আটক করা হলো, কিন্তু